শুভেচ্ছা, স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদৌস। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের 16 জেলার রেল যোগাযোগ বন্ধ। বরিশালে আজও সড়কে শিক্ষার্থীরা, বন্ধ যান চলাচল। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ঢাকায় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ, সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার। এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা, পেলেন সম্মানসূচক ডিগ্রি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উল্লাপাড়ায় রেলপথ অবরোধ করেছে। এতে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিবাদে আজও নগরীর নথুল্লাবাদে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। বরিশালের সাথে সারা দেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। ডেস্ক রিপোর্ট। গত 2 সপ্তাহে মহাসড়কে প্রতীকী পাঠদান সহ নানা কর্মসূচি দিয়ে দাবি আদায় না হওয়ায় সকাল 9:15 থেকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রেল ক্রসিংয়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। রেল লাইন অবরোধ করে রাখে তারা। এতে ঢাকার সাথে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। উল্লাপাড়ার 2 প্রান্তের স্টেশনগুলোতে আটকা পড়েছে ধূমকেতু, সিল্ক সিটি, চিলাহাটি এক্সপ্রেস সহ বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শিক্ষার্থীরা বলছেন, প্রতিষ্ঠান 9 বছর পেরিয়ে গেলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে কোনো অগ্রগতি নেই। স্থায়ী ক্যাম্পাসের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষক-শিক্ষার্থীরা। আসলে হাস্যকর যে দীর্ঘ 9 বছর ধরে একটা পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাস নেই। আমাদের এই দাবিটা যদি না মেনে নেওয়া হয়, ডিবিপি যদি অনুমোদন না দেয়, তাহলে আমরা আরো কঠোর থেকে কঠোর হব। আর হয় আমাদের ক্যাম্পাস দিক, আর নয় হচ্ছে ক্যাম্পাস বন্ধ করে দিক। যতদিন পর্যন্ত আমাদের দৃশ্যমান কোনো পদক্ষেপ না দেখানো হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন আমরা চালিয়ে যাব। আমরা আরো কঠোর কর্মসূচিতে যাব। আমরা যমুনা ঘেরাও দিব, প্রয়োজন পড়লে আমরা অনশনে বসবো। এটাই আমাদের আগামীর কর্মসূচি হতে পারে। আজকে তারা রেলপথ অবরোধ দিয়েছে এবং আমরা প্রক্টোরিয়াল বডির সদস্য হিসেবে তাদের নিরাপত্তার জন্য এখানে এসেছি। আমি প্রক্টর হিসেবে সেখানে এসেছি। তাদের দাবি যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সেটি দ্রুত বাস্তবায়ন হোক, আমাদেরও সেই দাবি। তবে আমরা আজকে মানববন্ধন করছি শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ একাডেমিক ভবন 3-এর সামনে। আমরা রেলপথ অবরোধে আসিনি, তবে সরকারকে বিনীতভাবে অনুরোধ করব শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নেন। এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের অনিয়ম দুর্নীতির প্রতিকার এবং স্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে 7ম দিনের মতো বরিশালের নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এতে বরিশালের সাথে বন্ধ হয়ে যায় সারা দেশের সড়ক যোগাযোগ। আন্দোলন আজকে এই 16 দিন 17 দিন চলে এসেছে। তারা আমাদের কোনো দাবিও মানে নাই, কিন্তু আমাদের যে দালাল তাদের সিন্ডিকেটও ভাঙে নাই, কিছু করে নাই। আমার ভাই অনশন করতেছে 45 ঘন্টা ধরে, সে মহাপরিচালককে নাকি আমাদেরকে মজা দেখাচ্ছে। একই দাবিতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে সকাল 8টা থেকে দ্বিতীয় দিনের মতো অনশন করছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছেন 64 জেলার শিক্ষকরা। সকালে বিভিন্ন জেলা থেকে প্রেস ক্লাবের সামনে জড়ো হন তারা। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে সমাবেশে অংশ নিয়েছেন তারা। শিক্ষকরা জানান, জাতীয়করণ ও বেতন ভাতা বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে এলেও সংশ্লিষ্টরা এসব বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। এদিকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে ঘণ্টা খানেক আগে সচিবালয়ে গিয়েছেন 10 সদস্যের প্রতিনিধি দল। সরকারি এবং বেসরকারি যে বৈষম্য রয়েছে, বিশেষ করে আমরা একই মানের একই বই একই সিলেবাস পড়েই থাকি, কিন্তু সরকারিরা বাড়ি ভাড়া পায় 45%, কিন্তু আমরা শিক্ষকরা মাত্র 1000 টাকা বাড়ি ভাড়া পাই। কোনো সরকারি কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি, যার ফলে আজকে আমরা বাধ্য হয়ে আমাদের দাবি নিয়ে রাস্তায় নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা অনেক বৈষম্যর শিকার হয়েছি, তাই আমাদের বৈষম্য দূরীকরণের জন্য আমরা আমাদের প্রাণের দাবি, আমাদের জাতীয়করণ চাই।
দর্শক, এই নিয়ে বিস্তারিত জানাতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সিনিয়র রিপোর্টার মাশরেক রাহাত। রাহাত, ওখানকার সর্বশেষ পরিস্থিতি এখন কেমন দেখছেন? আরেকটি বিষয় জানতে চাচ্ছি, উপদেষ্টার সঙ্গে শিক্ষক প্রতিনিধি দলের আলোচনা সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি? নাবিলা, সকাল 10টা থেকে কিন্তু আসলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যে এমপিভুক্ত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো জাতীয়করণের দাবিতে কিন্তু আসলে শিক্ষকরা সমাবেশ করছে এবং এই সমাবেশটি কিন্তু দুপুর 2টা পর্যন্ত চলার কথা। এখনও কিন্তু সে সমাবেশটি চলছে এবং সমাবেশের পরে আপনি যদি আমার পিছনে দেখতে পান, সমাবেশের পরে কিন্তু আসলে শিক্ষকদের সচিবালয়ের অভিমুখে পদযাত্রার কথা রয়েছে। শিক্ষকরা কিন্তু আসলে সচিবালয়ের অভিমুখে পদযাত্রার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ কিন্তু আসলে সচিবালয়ে ঢুকার যে প্রবেশপথটি রয়েছে, যে রাস্তাটি রয়েছে, সে রাস্তাটি কিন্তু আসলে ব্যারিকেড দিয়ে রেখেছে। এরই মধ্যে কিন্তু আসলে শিক্ষকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়েছে এই বিষয়ে আলোচনার জন্য। আন্দোলনকারীরা আমাদেরকে জানিয়েছে তাদের প্রতিনিধি দলের সাথে যে আলোচনা হবে সে আলোচনার ভিত্তিতে আসলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। তাদের এই অবস্থান কর্মসূচি কিংবা সমাবেশের কারণেই কিন্তু যেটি হয়েছে, প্রেস ক্লাবের এক পাশের সড়ক কিন্তু আসলে যান চলাচল বন্ধ রয়েছে এবং আরেক পাশের সড়কে কিন্তু যান চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। নাবিলা। রাহাত, আপনাকে ধন্যবাদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষকদের সমাবেশের খবর জানাচ্ছিলেন সহকর্মী মাশরেক রাহাত। গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং ক্ষমতার প্রকৃত মালিক জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কুয়ালালামপুরে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় ইউকেএম থেকে ডক্টরেট ডিগ্রি গ্রহণ করে কথা বলেন তিনি। ক্ষুদ্র ঋণ, সামাজিক ব্যবসার প্রসারে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে মালয়েশিয়া ন্যাশনাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়ায় 3 দিনের সরকারি সফরের তৃতীয় দিন সকালে কুয়ালালামপুরে ইউকেএম বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তুংকু মুহরিজ ইবনি আল মারহুম তুংকু মুনাওয়ারির কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, আমরা 2026 সালের ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি যাতে জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর করা যায়। Our government is focused on ensuring peace and stability. We are committed to strengthening democracy and giving power back to the rightful owners, the people of the country. We are also working hard to hold a free, fair and transparent election. Date is announced. It will be held in February next year, so that power is handed over to the true representatives of the people. 2024 সালের জুলাই ও আগস্ট মাসে সংগঠিত অভ্যুত্থান আমাদের জাতীয় পরিচয় ও ভবিষ্যৎ আশার নতুন অর্থ তৈরি করেছে। উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, আমরা এক নতুন বাংলাদেশ গড়তে কাজ করছি যেখানে ন্যায়সঙ্গত শাসন ব্যবস্থা, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি এবং প্রত্যেকের জন্য থাকবে সমান সুযোগ। Today we are working to build a new Bangladesh where governance is just, economy includes everyone, and each person has a fair chance to make a contribution to the world. সংস্কারকে অগ্রাধিকার দিয়ে ডক্টর ইউনূস আরও বলেন, একটি শক্তিশালী ও সহনশীল বাংলাদেশ গড়তে আমাদের অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন। Reforms are our top priority. We need big changes in our economy. This includes supporting entrepreneurs, turning everybody into entrepreneurs, investing more in education and technology, and working closely with our international and our regional partners. বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরকে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী আঁকা গ্রাফিতির বই উপহার দেন প্রধান উপদেষ্টা। এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদ্দিক। কুয়ালালামপুরে একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। মৌমিতা জান্নাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন 2024-এ কথা বলা হয়েছে। গতরাতে প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয় 2024 সালে টানা কয়েক সপ্তাহ ধরে ছাত্র বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের আমলে আগস্ট মাসে মানবাধিকার লঙ্ঘনের কিছু ঘটনা ঘটে। তবে সার্বিকভাবে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, যদিও কিছু উদ্বেগ রয়ে গেছে। দেশের ওষুধ শিল্পের সংকট ও ঝুঁকি তৈরি হওয়ায় উদ্বেগ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সম্ভাবনাময় শিল্প খাতের সরকারের কিছু অস্বচ্ছ একপেশে নীতিকৌশল ও নির্দেশনা এবং কিছু বিষয়ে নিষ্ক্রিয়তা এই খাত ঘিরে বিশেষ ঝুঁকি তৈরি করেছে। মির্জা ফখরুল আরও বলেন, সম্প্রতি সরকার গঠিত ওষুধ নিয়ন্ত্রণ কমিটি, অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা ও প্রাপ্যতা নিশ্চিত করতে গঠিত টাস্কফোর্স কমিটি ও ড্রাগ কন্ট্রোল কমিটির টেকনিক্যাল সাব কমিটিতে ওষুধ শিল্প সমিতির কোনো প্রতিনিধি রাখা হয়নি। শিল্প উদ্যোক্তাদের বাদ রেখে কোনো কমিটি গঠন, প্রণয়ন, পরিবর্তন সমর্থন করে না বিএনপি। বিএনপি বিশ্বাস করে ওষুধ শিল্পের নীতি প্রণয়ন, নিয়ন্ত্রণ ও উন্নয়নের স্বচ্ছতা, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণের স্বার্থে পেশাজীবীদের মতামত নেওয়া জরুরি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। 4 বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ভারী বৃষ্টি ও ভারত নিয়ন্ত্রিত গজলডোবা ব্যারেজের গেট খুলে দেওয়ায় তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তার পানি বাড়ায় লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ ও আদিতমারি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে চরাঞ্চলের রাস্তাঘাট ও আমন ধানের ক্ষেত। পানিবন্দী হয়ে পড়েছে অনেক পরিবার। পানির চাপ সামাল দিতে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের সবকটি গেট। পাহাড়ি ঢলে গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। চরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। অন্তত 22টি ছোট বড় চরের লোকজন বন্যার ভয়ে উঁচু চরে আশ্রয় নিয়েছে। রাজবাড়ী পদ্মায় 11 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার 7.84 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তীব্র স্রোতে ব্যাহত হচ্ছে ফেরি পারাপার। ভোলায় মেঘনা নদীর পানি বাড়ায় জোয়ার এলে তলিয়ে যাচ্ছে ইলিশা ঘাট। এদিকে যশোর ও নোয়াখালীতে জলাবদ্ধতার আরও অবনতি হয়েছে। বৃষ্টি হওয়ায় পাট জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তা কেটেছে ফরিদপুরের চাষিদের। এবছর ফলন তুলনামূলক ভালো হলেও খরচও বেড়েছে জানান তারা। অন্যদিকে মেহেরপুরে পাটের ফলন ভালো হলেও পানির অভাবে জাগ দেয়া নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। পাললিক, বেলে ও এঁটেল দোআঁশ মাটি, উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া পাট চাষের উপযোগী। ফরিদপুরের জলবায়ু এসব বৈশিষ্ট্য সম্পন্ন হয় এ জেলাকে বলা হয় পাটের রাজধানী। এবছর জেলার 9 উপজেলাতেই ব্যাপক হারে পাট চাষ হয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে জেলার মোট আবাদি জমির 75% জমিতে পাটের আবাদ হয়েছে, যার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 5 লক্ষাধিক কৃষক যুক্ত। পাট হবে মাথার সময় তখন বৃষ্টি এসে পাটটা নড়ে হলে পাট মরে গেছে। যা পাইছে জানতে তাতে উন্নত নাই। আগে হয়তো 12 মণ, এবার হবে 8 মণ। ওইখান থেকে লস 5 মণ, ওইখানে লস। চাষিরা জানায় এবছর নিচু জমিতে পাটের ফলন ভালো না হলেও উঁচু জমির চিত্র ভিন্ন। তবে বপনের শুরুতে বৃষ্টিপাত না হয় চাষিদের গুনতে হয়েছে বাড়তি অর্থ। সব মিলে হয়েছে গেল যে ওই যেটা নিচে জমি ওই জায়গার হলো পানি বাইরে গেছে, গুঁড়া ধরে গেছে, ওইটা একটু লস। যেটা উপরে জমি ভালো পাট হয়েছে ওটা মোটামুটি ভালো হয়েছে। খরচ তো বেশি, এখন আগে 4000 টাকা 4100 টাকা ছিল, এখন নাকি 3750 আমাকে ওই পাট 6000-এর উপর হইলে ভালো হয়। যে পরিমাণ খরচ হয়েছে ফসল আর যা পরিমাণ মতো ফসল হয়েছে, তাতে পাটের দাম সর্বনিম্ন 5000 থাকতে হবে, তাহলে যাতে কৃষক বাঁচে। এদিকে পাটের বাজার দর সন্তোষজনক হওয়ার আশা কৃষি বিভাগের। ধারাবাহিক বৃষ্টিপাতের জন্য পাটের যে পচনের যে প্রক্রিয়াটা আমরা আশা করছি যে এটা অনেকটা পজিটিভ এবং কৃষকের যে পাট পচানোর যে হ্যাসেল, এই হ্যাসেল থেকে অনেকটা মুক্তি পাবে এবং কৃষকের যে ন্যায্য মূল্য, এই ন্যায্য মূল্য তারা যদি এই বাজারটি থাকে তাহলে তারা তাদের যে ন্যায্য মূল্য, এই ন্যায্য মূল্যটি তারা পাবে। এ মৌসুমে জেলায় পাটের আবাদ হয়েছে 86,000 হেক্টর জমিতে। আবহাওয়া ভালো থাকায় এবছর মেহেরপুরে পাটের বাম্পার ফলনের আশা করছেন চাষিরা। তবে দুশ্চিন্তা পাট জাগ দেয়া নিয়ে। গতবার দাগ দিতে জরিমানা করলো 3000 টাকা, আবার কারেন্ট চাবি ধরে উঠবস করে নিল
চকিদারে এখন আমি পাট ফেলবো কোথায় ভৈরবে জাগ না দিলে তো আমার পাট শুকাইতে হবে। এখন পাটের কোনো কালার হবে না, পাট তো কোনো নদীতে দিতে পারলে পাটটা পরিষ্কার হবে, একটা জিনিস ভালো হবে। তবে পাট জাগে আসার কথা জানিয়েছেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা। এই বছরে উন্মুক্ত জলাশয়ে কৃষকরা পাট জাগ দিতে পারবে, এতে কোনো জেল জরিমানা এবং কৃষক হয়রানির হওয়ার কোনো সম্ভাবনা নাই। পাট বিক্রিতে ন্যায্য মূল্য পাওয়ার আশা চাষিদের। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক। উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনা সদর উপজেলার সাদুল্লাপুরে মৎস্য অভয়াশ্রমে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এগ্রোভেট ও ক্রপস কেয়ার ডিভিশন। সকালে এসব মাছের পোনা অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল ও উপজেলা প্রশাসক মোহাম্মদ নাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ ওমর আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম এবং স্কয়ার এগ্রোভেট ও ক্রপস কেয়ার ডিভিশনের জেনারেল ম্যানেজার জয়ন্ত দত্ত গুপ্ত। এ সময় প্রায় 2,60,000 মাছের পোনা অবমুক্ত করা হয়। জুলাই গণ অভ্যুত্থানে আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর ঘটনার মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ আগামী 21শে আগস্ট। আজ এ মামলার অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে এই নির্দেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। আজ রাষ্ট্র নিয়োজিত আসামি পক্ষের আইনজীবী এবং গ্রেফতারকৃত আসামি পক্ষের আইনজীবীরা শুনানি করেন। এর আগে গত সপ্তাহে আদালতে 16 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল 1-এ চলছে জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 8 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ। চট্টগ্রাম নগরীতে যত্রতত্র লাগানো ব্যানার ও পোস্টার অপসারণে অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। সকালে নগরীর চক বাজারের গুলজার মোড় এলাকায় এ অভিযান চালানো হয়। সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন নিজে এর নেতৃত্ব দেন। এ সময় তিনি বলেন, পুরো নগরীতে অবৈধভাবে ব্যানার পোস্টার লাগিয়ে সয়লাভ করা হয়েছে, নগরীর সৌন্দর্য নষ্ট করা হয়েছে, এটি চলতে পারে না। চট্টগ্রাম নগরীকে গ্রিন ও ক্লিন সিটি করতে এ অভিযান চলমান থাকবে বলেও জানান মেয়র। চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব বারবার উনি বলছেন যে কোনো জায়গায় ব্যানার পোস্টার না লাগাতে, সব জায়গায় শহরকে সুন্দর রাখতে হবে। এই জন্য যুবদল ছাত্রদলকে স্বেচ্ছাসেবক দল কোনো ইনস্ট্রাকশন দিয়েছেন ব্যানার না লাগানোর জন্য, শহরকে সুন্দর না করার জন্য। তারপরেও ওনার ইনস্ট্রাকশন না মেনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার লাগিয়েছে, এটা আমরা খুলে ফেলছি। দর্শক, দুপুরের সংবাদ শেষ করছি, যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সিরাজগঞ্জে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গে 16 জেলার রেল যোগাযোগ বন্ধ, বরিশালে আজও সড়কে শিক্ষার্থীরা বন্ধ যান চলাচল। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ঢাকায় প্রেস ক্লাবের সামনে শিক্ষক সমাবেশ, সড়কে যান চলাচল বন্ধ, নিরাপত্তা জোরদার। এবং জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিবদ্ধ সরকার। মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা, পেলেন সম্মানসূচক ডিগ্রি। এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন ও অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল।